একটা ঘাস ফড়িংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। ভাব না করে পারতামই না আমরা। ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি। অমনি শুরু হলো আমাদের নতুন আত্মীয়তা। কবি অরুণ মিত্রের এই অসাধারণ লাইনগুলোতে আমরা ঘাস ফড়িংয়ের সাথে বন্ধুত্বের গল্প খুঁজে পাই, বা পূর্ণেন্দু পত্রীর কলমে দেখো অনন্তকাল ঝিঝি পোকার মতো আমরা কথা বলছি, অথচ কোনো কথাই শেষ হলো না এখনো। একটা লাল গোলাপের কান্নার গল্প শোনাবে বলেছিলে, কবে বলবে? ভাবতে অবাক লাগে ঘাস ফড়িং বা ঝিঝি পোকার মতো আপাত দৃষ্টিতে আকর্ষণহীন তুচ্ছ এই পতঙ্গরা কিভাবে অনুভূতিপ্রবণ কবি বা লেখকদের কল্পনার কলমে প্রকৃতির এক জীবন্ত সত্তা রূপে আত্মপ্রকাশ করে। বন্ধুরা, আজ জন কিটসের ঠিক এইরকমই একটি কবিতা পড়ব। ঠিক ধরেছ, আজ এই ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর সিলেবাসের খুব সুন্দর একটি কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ পড়ব। বন্ধুরা, আমরা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি পড়ব, কবি জন কিটসের সম্পর্কে জানব, কবিতাটির ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এবং খুব সহজ লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং অ্যানালিসিস করব। সো ফ্রেন্ডস, ভিডিওটি মাত্র একটি বার স্কিপ না করে শেষ পর্যন্ত যদি দেখো, এই কবিতাটি নিয়ে এক্সামে কোনো রকম ডিফিকাল্টিস থাকবে না। সো লেটস গেট স্টার্টেড। ফ্রেন্ডস, তোমাদের সিলেবাসে দ্য পোয়েট্রি অফ আর্থ নামে যে কবিতাটি রয়েছে সেটির অরিজিনাল টাইটেল হলো অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। জন কিটস এই কবিতাটি লেখেন 30th ডিসেম্বর ইন দ্য ইয়ার 1816। এটি প্রকৃতির সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে লেখা একটি কবিতা। যেহেতু জন কিটস ওয়ান অফ দ্য মেইন ফিগার্স অব রোম্যান্টিক মুভমেন্ট, এই রোম্যান্টিক পোয়েটদের কবিতার খুব কমন একটি ফিলোসফি হলো টু ফাইন্ড লাভ, হ্যাপিনেস অ্যান্ড ইন্সপিরেশন ফ্রম নেচার। এই কবিতাটি লেখার পিছনে খুব মজাদার একটা স্টোরি আছে। কবি লে হান্ট কিটসকে চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলেন চলো গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট নিয়ে আমরা দুজনেই একটা কবিতা লিখি, দেখি কারটা ভালো হয়। কিটস সঙ্গে সঙ্গে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন এবং লিখে ফেললেন একটি কবিতা অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। অপরদিকে কবি লে হান্টও অনুরূপ একটি কবিতা লিখলেন, নাম দিলেন টু দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। কিন্তু যখন তিনি কিটসের এই কবিতাটি পড়লেন তখন এতটাই উচ্ছ্বসিত হলেন যে হান্ট বলেছিলেন এর থেকে ভালো কবিতা আর হতেই পারে না। কিটস এত সুন্দর শব্দ চয়ন করতেন, তার কবিতায় যে কেউ প্রশংসা না করে পারত না। ফ্রেন্ডস, কবিতাটি পড়ার আগে চলো কবি জন কিটসের সম্পর্কে খুব সংক্ষেপে একটু জেনে নিই। জন কিটস ইংল্যান্ডের একজন অন্যতম মহান কবি। তিনি 1795-এ 31 অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেন। তার বাবা থমাস কিটস ছিলেন একজন স্টেবল কিপার, অর্থাৎ আস্তাবলের দেখাশোনা করতেন এইরকম একজন ব্যক্তি। জন কিটসের বয়স যখন মাত্র 9 বছর, তার জীবনে বিপর্যয় নেমে আসে। তার বাবা ঘোড়ার পিঠের উপর থেকে পড়ে মারা যান। তারপরেই তার মা দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু তার ওই সেকেন্ড হাজবেন্ডের সাথেও সেপারেশন হয়ে যায়। জন কিটস তার গ্র্যান্ডমাদারের তত্ত্বাবধানে
বড় হতে থাকেন। পুনরায় তার মা তার কাছে ফিরে আসেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার ঠিক পরের বছরই জন কিটসের মা মারা যান টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে। তখন জন কিটসের বয়স মাত্র 15 বছর। কৈশোরেই জন কিটসের কবিতার লেখার প্রতি আগ্রহ জন্মায়। তার কবি জীবন খুব স্বল্প সময়ের। রোম্যান্টিক মুভমেন্ট দ্বারা প্রভাবিত হয়ে তিনি একটার পর একটা অসাধারণ সমস্ত কবিতা উপহার দিয়েছেন। তার জীবিতাবস্থায় তিনি তার প্রতিভার উপযুক্ত মর্যাদা পাননি। সমালোচকেরা বারে বারে তাকে সমালোচনায় বিদ্ধ করেছেন, কিন্তু কিটস মনে করতেন একদিন তার কবিতার সঠিক মূল্যায়ন হবে। তিনি বিভিন্ন জায়গায় একথা লিখেও গিয়েছিলেন। 1821 সালের 23শে ফেব্রুয়ারি রোমেতে মাত্র 25 বছর বয়সে জন কিটসের জীবনদীপ নির্বাপিত হয়। চলো ফ্রেন্ডস, এবার দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটার ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এবং লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং অ্যানালিসিস করব। তবে তার আগে কবিতাটা একবার পড়া যাক। The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown mead. That is the grasshopper. He takes the lead in summer luxury. He has never done with his delights. For when tired out with fun, he rests at ease beneath some pleasant weight. The poetry of earth is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove there thrills the cricket's song, in warmth increasing ever, and seems to warn in drowsiness half lost, the grasshoppers among some grassy hills. কবিতাটা বেসিক্যালি ইজ এ পেট্রার্কান সনেট। বন্ধুরা, সনেট সম্পর্কে তোমাদের হয়তো ইতিমধ্যে ধারণা তৈরি হয়ে গেছে। তবুও যারা সনেট কি জানো না, তাদের জন্য খুব সহজে সংক্ষেপে বলে দিই। সনেট একটা পোয়েটিক ফর্ম যেটার অরিজিন হচ্ছে ইটালি। দুরকম সনেট ইংলিশ লিটারেচারে রয়েছে, একটা হচ্ছে পেট্রার্কান বা ইটালিয়ান সনেট, আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটি পেট্রার্কান প্যাটার্নটাকে ফলো করে লেখা হয়েছে। পেট্রার্কান প্যাটার্ন অফ সনেটে 14 লাইন্স থাকে এবং দুটো স্ট্যাঞ্জাতে কবিতাটি বিভক্ত হয়। প্রথম 8 লাইনের স্ট্যাঞ্জাকে বলা হয় অক্টেভ, আর শেষ যে 6 লাইনের স্ট্যাঞ্জা সেটিকে বলা হয় সেস্টেড। পেট্রার্কান সনেটের রাইমিং প্যাটার্নটি এইরকম হয়: এ বি বি এ, এ বি বি এ, সিডিই সিডিই। এই রাইমিং প্যাটার্নটি বুঝতে অনেকের অনেক সময় সমস্যা হয়। চলো খুব সহজে এটা বুঝে নেওয়া যাক। দেখো, প্রথম লাইনের ডেড এর ছন্দ মিলছে 4 নম্বর লাইনের মিডের সাথে। তাই আমি একে যদি এ বলি, এরপর সেকেন্ড লাইনে দেখো শানের ছন্দ 3rd লাইনে মিলে যাচ্ছে রানের সাথে। একে বললাম বি, তাহলে ছন্দটা বা রাইমটা কেমন হলো? এ বি বি এ হলো কিনা? নেক্সট 4টি লাইন দেখো একই রকম রয়েছে। 5th লাইনের লিড মিলছে 8th লাইনের উইডের সাথে, এই দুটিকে এ ধরে নাও। একই রকম 6th লাইনের ডান মিলছে 7th লাইনের ফানের সাথে, একেও বি ধরে নাও। তাহলে এখানেও হলো এ বি বি এ। এইবার সেস্টেড দেখো, এখানে রাইমিং স্কিম রয়েছে সিডিই সিডিই। সেস্টেডের ফার্স্ট লাইন নেভার
দেখো মিলবে কোথায়, ফোর্থ লাইনে এভারের সাথে। আবার সেকেন্ড লাইনের ফ্রস্ট মিলবে ফিফথ লাইনের লস্টের সাথে। এবার দেখো থার্ড লাইন থ্রিলস মিলছে কোথায়, লাস্ট লাইনে হিলসের সাথে। তাহলে কিরকম হলো, সিডিই সিডিই। ক্লিয়ার? চলো ফ্রেন্ডস, এবার কবিতাটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালিসিস করা যাক। দেখো প্রথম লাইনটা কি আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দ্য পোয়েট্রি অফ আর্থ, এই পৃথিবীর কাব্য, ইজ নেভার ডেড, কোনোদিনও মরে যায় না বা শেষ হয়ে যায় না। দেখো বন্ধুরা, এই পৃথিবীর বা এই ন্যাচারাল ওয়ার্ল্ডের একটা ছন্দ আছে, তার একটা মিউজিক আছে, যেটা এই প্রকৃতির বিভিন্ন জীবজন্তু বা কীটপতঙ্গের সাউন্ডের মাধ্যমে এই আর্থ বা নেচার সর্বদা অব্যাহত রেখেছে। বাংলায় হেমন্ত মুখোপাধ্যায়ের খুব সুন্দর এইরকম একটা গান আছে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। নিশ্চয়ই তোমরা শুনে থাকবে। কবি বা সাহিত্যিকরা এতটাই সেন্সিটিভ হন যে তারা এই প্রকৃতির এই মিউজিকটাকে উপলব্ধি করতে পারেন। জন কিটসের কত সুন্দর শব্দচয়ন লক্ষ্য করো, দ্য পোয়েট্রি অফ আর্থ, তিনি বলতেই পারতেন দ্য সাউন্ড অফ আর্থ। এখানেই তার বিশেষত্ব। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এই লাইনটার মধ্যে দিয়ে প্রথমেই কবি তার একটা অনুসিদ্ধান্ত ঘোষণা করলেন। এর পরের লাইনগুলোতে তিনি একেই প্রমাণ করবেন। চলো নেক্সট দেখি, when all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা সূর্যের প্রখর উত্তাপে ফেইন্ট হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, and hide in cooling trees, এবং গাছগাছালির শীতল ছায়ায় নিজেদেরকে লুকিয়ে নেয়। A voice will run from hedge to hedge about the new mown mead. A voice, একটি কণ্ঠস্বর, will run from hedge to hedge. হেজ কথাটির মানে হলো গিয়ে ঝোপঝাড়। আমাদের এখানে যেমন জমিতে আল দেওয়া থাকে, ঠিক তেমনই ইংল্যান্ডে জমির চারধারে বাউন্ডারি হিসেবে ঝোপঝাড় দিয়ে ঘিরে দেওয়া হয়। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিড। মিড কথাটি মিডো থেকে এসেছে, অর্থাৎ তৃণভূমি। নিউ মোন মানে সদ্য কাটা হয়েছে এমন একটা তৃণভূমির যার লম্বা লম্বা ঘাসগুলো সদ্য কাটা হয়েছে, সেই তৃণভূমির চতুর্দিকে যে ঝোপঝাড় বা আগাছার বাউন্ডারি রয়েছে, সেই এক ঝোপ থেকে আর এক ঝোপে একটি কণ্ঠস্বর ভেসে বেড়ায়। দ্যাট ইজ দ্য গ্রাস হপার। সেই কণ্ঠস্বরটি হল গ্রাস হপারের কণ্ঠস্বর। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি। হি টেক্স দ্য লিড, সে অর্থাৎ ওই ঘাসফড়িং নেতৃত্ব দেয়, ইন সামার লাক্সারি, এই গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে প্রকৃতির সঙ্গীত বিলাসকে এগিয়ে নিয়ে যাওয়ার। অর্থাৎ প্রকৃতির সঙ্গীত বলতে আমরা সাধারণভাবে বুঝি পাখিদের গান। সেই পাখিরাও যখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ক্লান্ত হয়ে পড়ে, গাছের শীতল ছায়ায় বিশ্রাম নেয়, প্রকৃতির গান বা কাব্য কিন্তু থেমে থাকে না। গ্রাস হপার সেই দায়িত্ব ওই সময় কাঁধে তুলে নেয়। এখানে দুটো জিনিস লক্ষ্য করার আছে। এক হচ্ছে গ্রাস হপারের জিটা ক্যাপিটালে রয়েছে, এবং দুই, হি টেক্স দ্য লিড বলা হয়েছে। হি এর বদলে ইট ব্যবহার করা যেত, কিন্তু কবি এখানে গ্রাস হপারকে পার্সনিফাই করেছেন। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। নেক্সট দেখো, হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস। হি হ্যাজ নেভার ডান, নেভার ডান মানে কখনো নিঃশেষিত হয় না। হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস, যে উচ্ছ্বাস আনন্দের সাথে গ্রাস হপার গান গেয়ে যায়,
সেই আনন্দ উচ্ছ্বাসের এনার্জি গ্রাসহপারের কখনোই শেষ হয়ে যায় না। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, মজায় গান করতে করতে যখন সে একটু ক্লান্ত হয় বা বিরামের প্রয়োজন হয়, হি রেস্টস অ্যাট ইজ, সে আরামে বিশ্রাম নেয় বিনিথ সাম প্লিজেন্ট উইড, কোনো মনোরম উইড বা আগাছার নিচে। বন্ধুরা, এই হচ্ছে অক্টেভ পার্ট। এই 8 লাইনে কবি একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন, বিভিন্ন রকম ইমেজারি, যেমন ফাইন্ড, হট সান, কুলিং ট্রিজ ইত্যাদির ব্যবহার করে, এবং সেটা হলো প্রচণ্ড রৌদ্রতপ্ত গ্রীষ্মের একটা চিত্র। যখন আমাদের মনে হতে পারে সম্পূর্ণ প্রকৃতি যেন ক্লান্ত হয়ে গেছে, তার মিউজিক বা তার কাব্য যেন থেমে গেছে, কিন্তু কবি বলেছেন না, এই সময়ও পৃথিবীর বা ন্যাচারাল ওয়ার্ল্ডের ছন্দ বা মিউজিক অব্যাহত থাকে, এবং সেটা অব্যাহত রাখে গ্রাসহপার। চলো এবার সেস্টেড পার্টটা দেখা যাক। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। দেখো, কবি এখানে আবার আরো জোর দিয়ে ঘোষণা করছেন, দ্য পোয়েট্রি অফ আর্থ, পৃথিবীর কাব্য, ইজ সিজিং নেভার, কখনোই শেষ হয়ে যায় না, থেমে যায় না। সিজ কথাটির মানে থেমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার অন এ লোন উইন্টার ইভিনিং, একটি লোন বা নির্জন বা একাকী শীতের সন্ধ্যায়। when the frost, ফ্রস্ট হচ্ছে তুষার। ইংল্যান্ডে শীতকালে তুষারাবৃত হয়ে যায় চতুর্দিক, প্রচণ্ড ঠান্ডায় মানুষের জীবনযাত্রা একদম থেমে যায়। when the frost has wrought out a silence, যখন তুষার চতুর্দিকে একটা নীরবতার সৃষ্টি করে, একটা নিস্তব্ধতার চাদরে যেন চতুর্দিক ঢেকে দেয়। দেখো, এখানেও ফ্রস্টকে পার্সনিফাই করা হয়েছে। ফ্রম দ্য স্টোভ, স্টোভ থেকে, স্টোভ মানে এখানে উনান ঠিক নয়, এটা হচ্ছে ফায়ার প্লেস। শীতের দেশের বাড়িগুলোতে ফায়ার প্লেস থাকে আগুন পোয়ানোর জন্যে, সেটাকেই এখানে স্টোভ বলা হয়েছে। তো সেই রকমই ফায়ার প্লেস থেকে দেয়ার শ্রিলস, শ্রিলস কথাটির মানে হলো প্রচণ্ড জোরে চিৎকার করা, অর্থাৎ চিৎকার করা যাকে বলে। দেয়ার শ্রিলস দ্য ক্রিকেটস সং, ক্রিকেট বা ঝিঝি পোকার সঙ্গীতের উচ্চ কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, সেই ফায়ার প্লেসের উষ্ণতা বাড়ার সাথে সাথে, যেন সেই ফায়ার প্লেসের বাড়তে থাকা উষ্ণতা ক্রিকেটকে আরো কণ্ঠ ছেড়ে জোরে গান গাওয়ার উৎসাহ যোগায়। খেয়াল করো, ক্রিকেটের সি কে ক্যাপিটালে লেখা হয়েছে, অর্থাৎ ক্রিকেটকেও কবি এখানে পার্সনিফাই করেছেন। and seems to one in drowsiness half lost, and seems to one, এখানে একটু ইমাজিন করো, কোনো একজন ব্যক্তি প্রচণ্ড শীতের নিস্তব্ধ রাত্রে একটা ফায়ার প্লেসের কাছে বসে আগুন পোহাচ্ছে। ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং সেই উষ্ণতার আবহে সেই ব্যক্তি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, আধো ঘুম আধো জাগরিত অবস্থায় আছে। ইন ড্রাউজিনেস হাফ লস্ট, সেই ব্যক্তির কাছে মনে হয় দ্য গ্রাস হপার্স, সেই গ্রাস হপারের কথা, সেই গ্রাস হপারের গ্রীষ্মকালীন সঙ্গীতের কথা। অ্যামাং সাম গ্রাসি হিলস, ঘাসে ঢাকা পাহাড়গুলো থেকে যেন ভেসে আসছে। অর্থাৎ সেস্টেড পার্টটাও কবি বলতে চেয়েছেন, প্রচণ্ড গ্রীষ্ম হোক বা শীত হোক, দ্য মিউজিক অব নেচার, দ্য পোয়েট্রি অফ আর্থ সর্বদা অব্যাহত থাকে। প্রচণ্ড শীতে
গ্রাসহপার মিউজিক যখন থামিয়ে দেয়, সেই ভূমিকা তখন পালন করার দায়িত্ব কাঁধে তুলে নেয় ক্রিকেট। ক্রিকেটই তখন মানুষকে গ্রাসহপারের মিউজিকটাকে স্মরণ করিয়ে দেয়। ফ্রেন্ডস, এই কবিতার ইন্টারনাল মিনিংটা যদি এবার একটু বোঝার চেষ্টা করি, তবে দেখতে পাবো কবি জন কিটস দুটো থিম এখানে তুলে ধরেছেন। একটা হচ্ছে হোপ, আর একটা হচ্ছে টেনাসিটি। গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, এই দুই পতঙ্গই সিম্বলস অফ হোপকে রিপ্রেজেন্ট করছে। তারা তাদের ডেইলি রিচুয়ালস কন্টিনিউ করে চলেছে, এমনকি তখন যখন অন্যান্য ক্রিয়েচার্সরা প্রকৃতির বিরূপতার কারণে তা করতে পারছে না। এই দুই পতঙ্গ যেন পরিস্থিতি যেরকমই হোক না কেন, তাকে ওভারকাম করার সবসময় একটা ওয়ে থাকে, এই বার্তাটাই দিচ্ছে। অপরদিকে এই দুই পতঙ্গ যেন সিম্বল অফ টেনাসিটিকেও রিপ্রেজেন্ট করছে। টেনাসিটির অর্থ হলো নাছোড়বান্দা মনোভাব, অর্থাৎ রিফিউজ টু গিভ আপ। গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট প্রকৃতির এক্সট্রিম কন্ডিশনেও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এটা এই বার্তাই দেয় যে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের কাজ চালিয়ে যাও, নেভার গিভ আপ, হাল ছেড়ো না বন্ধু। এই কবিতার মধ্যে দিয়ে কবি কিটস যেন তার ক্রিটিক্সদেরও জবাব দিয়েছেন, যেন বলতে চেয়েছেন, আপনারা যতই সমালোচনা করুন না কেন, আই উইল নেভার গিভ আপ। আর সর্বোপরি কবি এই কবিতায় বিউটি অফ নেচারের জয়গান গেয়েছেন। তিনি বলেছিলেন, আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এই কবিতায় কবি এক্সট্রিম ক্লাইম্যাটিক কন্ডিশনেও নেচার যে আ সোর্স অফ হোপ, বিউটি অ্যান্ড ইন্সপিরেশন, তা তুলে ধরেছেন। এই হচ্ছে কবিতাটি। আশা করি ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাকচুয়ালি হ্যাভ আ নাইস ডে।